জাস্ট একবার ভাবুন, যদি আমাদের সূর্য নিভে যায়, পৃথিবী বরফে ঢেকে যায় আর রাতের অন্ধকারে পৃথিবী ধ্বংসের দিকে এগিয়ে যেতে থাকে, তখন কি হবে? উত্তর লুকিয়ে আছে 2057 সালের এক দুঃসাহসিক মহাকাশ অভিযানে। 8 জন বিজ্ঞানী একটি নিউক্লিয়ার বোম আর পুরো মানবজাতিকে বাঁচানোর শেষ সুযোগ নিয়ে তারা পাড়ি দেয় সূর্যের দিকে। কিন্তু মহাকাশের গভীরে অপেক্ষা করছিল এমন কিছু রহস্য যা তাদের মিশনকে চরম বিপদের মুখে ফেলে দেয়। আজ আমরা দেখতে চলেছি 2007 সালে রিলিজ হওয়া একটি অসাধারণ মুভি যার নাম হলো সানশাইন। এটি মূলত একটি সায়েন্স ফিকশন থ্রিলার মুভি যার গল্পটি অনেক ইউনিক। মুভিটির IMDb রেটিং 7.2 আউট অফ 10 এবং রোটেন টমেটোসে মুভিটি 76% ফ্রেশ রয়েছে। সূর্যবিহীন পৃথিবী কেমন হতে পারে সেটাই খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই মুভিটিতে। তাহলে চলুন শুরু করা যাক সানশাইন মুভিটির এক্সপ্লেনেশন। তো গল্পটি শুরু হয় ভবিষ্যৎ পৃথিবীতে। সালটা ছিল 2057। এটা ছিল ঠিক সেই সময় যখন আমাদের সূর্য ধীরে ধীরে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছিল, যার ফলে সূর্যের আলো এবং তাপ অনেক কমে গিয়েছে। তাই বর্তমানে পৃথিবীতে সূর্যের আলো অনেক কম আসছে, যার কারণে পৃথিবীর তাপমাত্রাও কমতে শুরু করেছে। ফলে পুরো পৃথিবী এখন বরফের চাদরে ঢাকা পড়েছে। এভাবে চলতে থাকলে খুব শীঘ্রই পৃথিবীতে আর সকাল হবে না, যার ফলে পৃথিবী ঘন অন্ধকারে ঢাকা পড়বে, এমনকি পৃথিবী বসবাসের অনুপযোগী হয়ে উঠবে। এ সময় বিজ্ঞানীরা সূর্যের উপর রিসার্চ করে জানতে পেরেছে, সূর্যের মধ্যে যদি নিউক্লিয়ার বোম ব্লাস্ট করা যায় তাহলে সূর্য আবার তার প্রাণ ফিরে পাবে, অর্থাৎ সূর্য আবারও ঠিক হয়ে যাবে আর পৃথিবী এক নতুন রূপ ধারণ করবে। তাই কয়েকজন বিজ্ঞানীরা নিষ্ক্রিয় হতে থাকা সূর্যের মধ্যে নিউক্লিয়ার বোম ব্লাস্ট করার সিদ্ধান্ত নেয়, যাতে করে খুব বেশি দেরি হয়ে যাওয়ার আগেই তারা পৃথিবীকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে পারে। আর এই উদ্দেশ্যকে মাথায় রেখেই তারা বেরিয়ে পড়ে মহাকাশের এক দুঃসাহসিক অভিযানে। তাদের স্পেসশিপটির নাম ছিল ইকিলস 1। তারা তাদের স্পেসশিপের মাধ্যমে সূর্যের দিকে এগিয়ে যাচ্ছিল, কিন্তু স্পেসশিপটি সূর্যের কাছে পৌঁছাতে পারে না, কারণ তার আগে স্পেসশিপটি মহাকাশের বুকে হারিয়ে যায়, অর্থাৎ স্পেসশিপটিকে আর দেখা যায়নি। এই ঘটনার পর প্রায় 7 বছর কেটে যায়। এরপর থেকে বিজ্ঞানীরা আর স্পেসশিপটির কোনো খোঁজ পায়নি। এদিকে সূর্যের অবস্থাও অনেক খারাপ হয়ে গিয়েছে। পৃথিবীতে এখন সূর্যের আলো পৌঁছচ্ছেই না, অর্থাৎ পৃথিবী ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। এই 7 বছরে বিজ্ঞানীরা নানা ধরনের রিসার্চ করেছে আর তারা একটি নতুন স্পেসশিপ তৈরি করেছে যার নাম হলো ইকারাস 2। তবে এই স্পেসশিপটি ইকারাস 1-এর মতো নয়, বরং এটা ছিল আরও উন্নত মানের স্পেসশিপ। নানা ধরনের রিসার্চ করে এই স্পেসশিপটিকে তৈরি করা হয়েছে। এমনকি স্পেসশিপটিকে সূর্যের তাপ থেকে রক্ষা করার জন্য তার সামনে এক ধরনের শিল্ড বা প্রোটেকশন শিল্ড ব্যবহার করা হয়েছে, যেটা কিনা স্পেসশিপটিকে সুরক্ষিত রাখবে। তাছাড়া স্পেসশিপটির মধ্যে একটি বিশাল বড় গার্ডেন রয়েছে, যার মধ্যে নানা ধরনের শাকসবজি চাষ করা হয়। আসলে এই গার্ডেনটির মূল উদ্দেশ্য হলো স্পেসশিপের মধ্যে থাকা সকল মানুষের জন্য অক্সিজেন সরবরাহ করা। তাছাড়া যদি কোনো কারণে তাদের খাবারের সংকট দেখা দেয়, তাহলে তখন তারা এই গার্ডেনের শাকসবজি খেয়ে বেঁচে থাকতে পারবে। অর্থাৎ এই স্পেসশিপটি ছিল সম্পূর্ণ সুরক্ষিত, যেখানে কোনো কিছুরই কমতি নেই। প্রায় 7 বছর পর পৃথিবীর এক্সপার্ট সায়েন্টিস্টরা এই দুঃসাহসিক অভিযানের দ্বিতীয় মিশন শুরু করে। এই মিশনে বিভিন্ন ইন্টারন্যাশনাল সায়েন্টিস্টরা অংশগ্রহণ করেছে, অর্থাৎ কয়েকটি দেশ থেকে বাছাই করে এই সায়েন্টিস্টদেরকে নেওয়া হয়েছে। তারা ছিল মোট 8 জনের একটি টিম। ক্যাপ্টেনের দায়িত্বে রয়েছে ক্যানাডো, ইঞ্জিনিয়ারের দায়িত্বে রয়েছে মেইস, নেভিগেটরের দায়িত্বে রয়েছে ট্রে, ফিজিশিয়ানের দায়িত্বে রয়েছে ক্যাপা, ডক্টরের দায়িত্বে রয়েছে সার্লি, বায়োলজিস্টের দায়িত্বে রয়েছে কোরাজন, ফার্স্ট অফিসারের দায়িত্বে রয়েছে হার্ভি এবং পাইলটের দায়িত্বে রয়েছে ক্যাসি। এমনই 8 জন ইন্টারন্যাশনাল বিজ্ঞানীরা তাদের সঙ্গে একটি নিউক্লিয়ার বোম নিয়ে সূর্যকে বাঁচানোর অভিযানে বেরিয়ে পড়ে। এরপর প্রায় 16 মাস কেটে যায়। এখনও তারা তাদের স্পেসশিপেই রয়েছে, কারণ তারা তাদের গন্তব্যস্থলে পৌঁছয়নি। কিন্তু দেখতে দেখতেই তাদের স্পেসশিপটি ডেঞ্জার জোনের মধ্যে চলে আসে, কারণ এই জায়গাটিতে সূর্যের আলো অনেক তীব্র আকার ধারণ করবে, যার হাই ফ্রিকোয়েন্সির কারণে তাদের সঙ্গে পৃথিবীতে থাকা কন্ট্রোল রুমে যোগাযোগ বন্ধ হয়ে যাবে। এ কারণে স্পেসশিপে থাকা 8 জনকেই 24 ঘন্টা সময় দেওয়া হয়। আর এই 24 ঘন্টার মধ্যেই তারা যদি চায় তাহলে তাদের কাছের মানুষের জন্য পৃথিবীতে যে কোনো বার্তা পাঠাতে পারে, কারণ 24 ঘন্টা পর তাদের কমিউনিকেশন নষ্ট হয়ে যাবে। সবার প্রথমে বার্তা পাঠাতে যায় ক্যাপা। সে বলে, আমরা পৃথিবীকে বাঁচানোর মিশনে যাচ্ছি, আর কখনো পৃথিবীতে ফিরতে পারবো কিনা সেটা আমরা জানি না, তবে হ্যাঁ, আমরা আমাদের পুরোটা দিয়ে পৃথিবীকে বাঁচানোর চেষ্টা করব। এরপর ক্যাপা তার পরিবারকে নিয়ে কথা বলতে শুরু করে। সে তার পরিবারের কাছে তার অনুভূতি শেয়ার করছিল। দেখতে দেখতেই প্রায় অনেক সময় কেটে গিয়েছে, কিন্তু ক্যাপার কথা এখনও শেষ হয়নি। এক পর্যায়ে দেখা যায় ক্যাপার জন্য বাকি সবাই তাদের প্রিয়জনদের কাছে বার্তা পাঠাতে পারে না, কারণ ক্যাপাই পুরো সময় জুড়ে তার অনুভূতিগুলো বলেই যাচ্ছিল। তাই বার্তা পাঠানোর সময় এখন শেষ হয়ে গিয়েছে। এতে বাকি সদস্যরা ক্যাপার উপর অনেক রেগে যায়, কিন্তু সবচাইতে বেশি রেগে যায় মেইস। তাই সে ক্যাপাকে মারতে শুরু করে, কিন্তু বাকি সদস্যরা মেইসকে থামায়। কিন্তু মেইসের রাগ কিছুতেই কম ছিল না। আসলে অনেকদিন যাবত স্পেসশিপের মধ্যে থাকার কারণে মেইসের মস্তিষ্কে এক ধরনের মেন্টাল প্রেশার ক্রিয়েট হয়েছে। তাই ডক্টর সার্লি মেইসকে কিছু সময়ের জন্য স্পেসশিপের অক্সিজেন রুমে থাকার পরামর্শ দেয়। মেইস তখন সেখানে চলে যায়। সেখানে যাওয়ার পর মেইস তার মনে অনেক প্রশান্তি লাভ করে, কারণ সেই জায়গাটি ছিল প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা। সেখানে আবার মৃদু বাতাস বইছে। শান্ত প্রকৃতির স্পর্শে মেইসের মন ভালো হয়ে যায়, কারণ তার কাছে মনে হচ্ছিল সে এখন পৃথিবীতেই আছে। মেইস তখন ক্যাপার কাছে আসে আর সে তার কাছে ক্ষমা চায়, কারণ সে রাগের মাথায় তাকে মেরেছিল। তবে এখন সে তার ভুল বুঝতে পেরেছে। ক্যাপা তখন তাকে ক্ষমা করে দেয়। অন্যদিকে আমরা ডক্টর সার্লিকে দেখতে পাই, যে কিনা স্পেসশিপের একটি রুমে বসে সূর্যকে অনেক কাছ থেকে দেখছিল। তবে এটা সূর্যের একটি ফিল্টার ইমেজ ছিল, যেটা মূল তাপমাত্রার থেকে 2% কমিয়ে কাস্টমাইজ করে স্পেসশিপের মধ্যে দেখানো হচ্ছিল। তাদের স্পেসশিপটির মধ্যে একটি এআই কম্পিউটার রয়েছে, যেটা কিনা রোবটের মতোই কাজ করে। অর্থাৎ স্পেসশিপের কম্পিউটারকে যা কিছুই বলা হবে সঙ্গে সঙ্গেই সেটাই স্পেসশিপের মধ্যে ঘটবে। সার্লি এখানে সূর্যের আসল রূপকে দেখার জন্য বিভোর হয়ে গিয়েছিল।
তাই সে এআই কম্পিউটারকে ফিল্টার ইমেজকে 4 গুণ বাড়িয়ে দিতে বলে, যাতে করে সে সূর্যের আসল সৌন্দর্যকে উপভোগ করতে পারে। কিন্তু এআই কম্পিউটার তাকে জানায় এত পরিমাণ আলো তার চোখের জন্য অনেক ক্ষতিকর হবে, কারণ খালি চোখে মানুষ 2% সূর্যের আলোকে সহ্য করতে পারে। কিন্তু ডক্টর সার্লি সূর্যকে দেখার নেশায় এতটা বিভোর ছিল যে সে স্পেসশিপের ফিল্টার ইমেজকে 4 গুণ বাড়িয়ে দেয় আর সূর্যের আলোকে কাছ থেকে উপভোগ করতে পারে। এই আলোর মধ্যে সার্লি এক ধরনের মোহ খুঁজে পেয়েছিল, তাই সে বারবার একই কাজ করে। তবে এর কাজের ফলাফল তার চেহারায় ভেসে ওঠে, কারণ তার মুখের চামড়া একদম জ্বলে গিয়েছে। তবে সেখানে থাকা বাকি সদস্যরা এটা বুঝতে পারছিল না যে সার্লির চেহারা কেন এমন হয়ে যাচ্ছে। এদিকে তাদের স্পেসশিপটি সূর্যের সবচাইতে নিকটতম গ্রহ বুধের একদম কাছাকাছি চলে এসেছে। কিন্তু এখানে এসে তারা ইকেরাস 1 স্পেসশিপের সিগন্যাল পাচ্ছিল, যেটা প্রায় 7 বছর আগে নিখোঁজ হয়ে গিয়েছে। এতে তাদের সকলের কাছে মনে হয় যে সে স্পেসশিপের মধ্যে থাকা মানুষেরা এখনও জীবিত আছে, তা না হলে তো কেউ সেখান থেকে সিগন্যাল পাঠাতে পারত না। তবে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, একটি স্পেসশিপের মধ্যে 7 বছর ধরে মানুষ কিভাবে জীবিত থাকতে পারে। তারা সবাই এখন এই ব্যাপারে ডিসকাস করছিল। তখন তাদের বায়োলজি কোরাজন তাদেরকে বলে, আমার মনে হয় ইকেরাস 1 স্পেসশিপটির অক্সিজেন সেকশন বেঁচে গিয়েছে, কারণ এই সেকশনেই তো অক্সিজেন এবং খাবার উৎপাদিত হয়। আর খাবার এবং অক্সিজেন সঙ্গে থাকলে 7 বছর মানুষের বেঁচে থাকাটা কোনো কঠিন বিষয় নয়। এখন তারা সবাই অনেক দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়, কারণ তারা বুঝতে পারছিল না যে তাদেরকে এখন তাদের মিশনে যাওয়া উচিত নাকি সময় নষ্ট করে ইকেরাস 1-এ থাকা জীবিত মানুষদেরকে উদ্ধার করা উচিত। মেইস তখন তাদের সবাইকে বলে, আমরা পুরো পৃথিবীকে বাঁচানোর মিশনে এসেছে, তাই আমাদেরকে আমাদের লক্ষ্য ঠিক রাখতে হবে। এখন যদি আমরা আবার আলাদা একটি মিশনে যাই তাহলে সেটা আমাদের জন্য বিপজ্জনক হতে পারে, তাই আমাদের উচিত আমাদের লক্ষ্যে এগিয়ে যাওয়া। এই বিষয়ে তাদের প্রত্যেকেরই মতামত ভিন্ন ভিন্ন ছিল, তাই তারা সবাই মিলে ফিজিশিয়ান ক্যাপার উপরে সিদ্ধান্ত দিয়ে দেয়। এরপর ক্যাপা তার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এই বিষয়গুলোকে ক্যালকুলেট করতে শুরু করে। সে অনেক সময় ধরে বিষয়গুলো নিয়ে চিন্তা করে। এরপর সে সিদ্ধান্ত নেয় তাদের ইকেরাস 1 স্পেসশিপে যাওয়া উচিত, কারণ তাদের কাছে মাত্র একটাই নিউক্লিয়ার বোম আছে, যেটা তারা সূর্যের মধ্যে বিস্ফোরিত করবে। কিন্তু তারা যদি ইকেরাস 1 স্পেসশিপে যায় তাহলে সেখানে কোনো মানুষ না থাকলেও তারা আরও একটি নিউক্লিয়ার বোম পাবে। ফলে তাদের প্রথম নিউক্লিয়ার বোমটি যদি কাজ না করে তাহলে তাদের কাছে আরও একটি সেকেন্ড চান্স থাকবে। ক্যাপা তাদের সবাইকে বিষয়টি খুলে বলে। এরপর সকলেই তখন ক্যাপার সিদ্ধান্তের সঙ্গে একমত হয়। এখন সেখানে যাওয়ার সম্পূর্ণ দায়িত্ব পড়ে ট্রেয়ের ওপর, কারণ ট্রে হলো তাদের নেভিগেটর, আর সেই এখন ইকেরাস 1-এ যাওয়ার রাস্তা নির্ধারণ করবে। তাই ট্রে তার কাজ শুরু করে দেয়। সেই স্পেসশিপের রাস্তায় ক্যালকুলেট করতে থাকে। এরপর ট্রেয়ার নির্দেশিত রাস্তাতে স্পেসশিপটিকে পরিচালনা করা হচ্ছিল, কিন্তু অতিরিক্ত টেনশন এবং প্রেসারে ট্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় ক্যালকুলেট করতে ভুলে যায়। আর সেটা হলো তাদের স্পেসশিপটি এখন যে রাস্তা দিয়ে যাচ্ছে সেই রাস্তায় সূর্যের আলো এবং তাপমাত্রা কেমন হতে পারে সেটাই সে ক্যালকুলেট করতে ভুলে গিয়েছে। তাই তাদের স্পেসশিপটি কিছু দূর যাওয়ার পর সূর্যের অতিরিক্ত আলো এবং তাপমাত্রা স্পেসশিপটির গায়ে লাগতে শুরু করে, যেটা স্পেসশিপটির প্রোটেকশন শিল্ড সহ্য করতে পারে না, যার ফলে শিল্ডটির প্রথম 4টি স্তর ড্যামেজ হয়ে যায়। এরপর থেকে স্পেসশিপের মধ্যে একের পর এক সমস্যা দেখা দিচ্ছে। তখন ক্যাপ্টেন ক্যানাডো এবং ক্যাপা শিলগুলোকে ঠিক করার জন্য স্পেসশিপ থেকে বাহিরে চলে আসে, কিন্তু স্পেসশিপের ভেতর থেকে ক্যাসি তাদেরকে ডিরেকশন দিচ্ছিল। আসলে তারা চাইছিল প্রোটেকশন শিলটিকে উল্টো দিকে ঘুরিয়ে দিতে, যাতে করে শিলটির উপর ছায়া পড়ে এবং শিলটির যেন আর কোনো ক্ষতি না হয়। তাছাড়া তারা এই ছায়ার মাধ্যমে প্যানেলের উপর দিয়ে শিলটির কাছে যাবে, আর তারা শিলটির ড্যামেজ হওয়া 4টি স্তরকে রিপেয়ার করবে। তাই তাদের প্ল্যান অনুযায়ী স্পেসশিপের ডিরেকশন ঘুরিয়ে দেওয়া হয়, কিন্তু এতে করে আরও বড় ধরনের সমস্যা দেখা দেয়। আসলে তাদের স্পেসশিপের মধ্যে একটি কমিউনিকেশন টাওয়ার ছিল। স্পেসশিপের ডিরেকশন ঘুরিয়ে দেওয়ার কারণে সেই টাওয়ারটি আঘাতপ্রাপ্ত হয়, আর সঙ্গে সঙ্গে সেই টাওয়ারটি ডিস্ট্রয় হয়ে যায়। এদিকে সূর্যের রিফ্লেকশন এবং তাপমাত্রা স্পেসশিপটির এক প্রান্তে প্রবেশ করতে শুরু করে। পরিস্থিতি তখন আরও বেশি খারাপ হয়ে যায় যখন এই রিফ্লেকশন এবং তাপমাত্রা স্পেসশিপের অক্সিজেন রুমে ঢুকে পড়ে, কারণ তাপমাত্রা এবং অক্সিজেনের সংস্পর্শে সেখানে আগুন লেগে যায়। ফলে পুরো অক্সিজেন গার্ডেন ডিস্ট্রয় হয়ে যায়, এমনকি আগুন চারিদিকে ছড়িয়ে পড়তে থাকে। তখন তারা তাদের স্পেসশিপের মধ্যে থেকে সকল অক্সিজেন বাহিরে রিলিজ করে দেয়, যাতে করে আগুন পুরো স্পেসশিপে ছড়িয়ে পড়তে না পারে। তাদের স্পেসশিপটিতে যেহেতু এআই কম্পিউটার রয়েছে, তাই এই কম্পিউটার বুঝতে পারে স্পেসশিপটি এখন ডেঞ্জার জোনের মধ্যে রয়েছে। তাই সঙ্গে সঙ্গে সেই স্পেসশিপের কন্ট্রোল তার নিজের মধ্যে নিয়ে নেয়, যার ফলে স্পেসশিপটি তার অরিজিনাল মিশনের দিকে ফিরে যেতে থাকে, যাতে করে এই স্পেসশিপটির আর কোনো ক্ষতি না হয়। অর্থাৎ এই স্পেসশিপটি এখন মানুষের এআই এর কন্ট্রোলে নেয়। কিন্তু ক্যানাডা এবং ক্যাপা তো এখনো বাইরেই রয়েছে, যারা কিনা স্পেসশিপটির প্যানেল ঠিক করছে। আর এখন যেহেতু স্পেসশিপটি আবার ঘুরে যাচ্ছে, তাই ক্যানাডা এবং ক্যাপা খুব অল্প সময়ের মধ্যে সূর্যের তীব্র আলো এবং তাপমাত্রার সংস্পর্শে আসতে চলেছে। এতে করে তাদের মৃত্যু হতে পারে। সেখানে তারা তাদের ব্যালেন্স হারিয়ে ফেলছিল। এদিকে ক্যাপ্টেন ক্যানাডো শিল্ডগুলোকে ঠিক করতে করতে প্যানেলের একদম শেষ প্রান্তে চলে এসেছে, কিন্তু ক্যাপা কোনো মতে স্পেসশিপটির ভেতরে চলে আসে। এখন স্পেসশিপের বাইরে ক্যানাডো রয়েছে, তাই ক্যানাডোকে তো বাঁচাতে হবে, কিন্তু সেটা করতে হলে প্রথমে স্পেসশিপটিকে তাদের নিজেদের কন্ট্রোলে আনতে হবে। তাই পাইলট ক্যাসি ইঞ্জিনিয়ার মেইসকে বলে, তুমি যেভাবেই হোক স্পেসশিপটিকে আমাদের কন্ট্রোলে নিয়ে আসো।
আসলে এখন স্পেসশিপটিকে তাদের কন্ট্রোলে আনতে হলে একটি কোডের প্রয়োজন, যেটা শুধুমাত্র ইঞ্জিনিয়ার মেইস জানে। কিন্তু মেইস সেই কোডটিকে বলতে চায় না, কারণ মেইসের কাছে একজন মানুষের জীবনের চাইতে তাদের মিশনটাই সবচেয়ে বড় ছিল। তাই সেও চাইছিল তাদের স্পেস শিফটিং মিশনের দিকে এগিয়ে যাক, কিন্তু ক্যাসি তাকে অনেক বুঝিয়ে রাজি করায়। তবে মেইস প্রথমে রাজি হলেও পরবর্তীতে তার সিদ্ধান্ত পাল্টে যায়। তাই মেইসকে সবাই ভুল বুঝছিল। কিন্তু মেইস এখানে ক্যাপ্টেন ক্যানাডোকে বলে, আমরা এখানে পুরো পৃথিবীর মানুষকে বাঁচানোর মিশনে এসেছি। এমনকি এখানে আসার সময় আমরা আমাদের জীবনের মায়া ত্যাগ করে দিয়েছি, তাই মৃত্যুকে আমরা ভয় পাই না। এখন যদি আমরা তোমাকে বাঁচাতে যাই তাহলে পুরো শিপটি পুড়ে যাবে। এতে আমরা হয়তো সকলেই মারা যাব, তবে আমরা মারা গেলেও কোনো আফসোস থাকতো না যদি আমরা আমাদের মিশনটিকে কমপ্লিট করতে পারতাম। এখন তুমি যদি তোমার জীবন বাজি রাখতে পারো তাহলে আমরা সবাই বেঁচে যাব, এমনকি আমরা আমাদের স্বপ্নের মিশনটিকে কমপ্লিট করতে পারবো। এতে পুরো পৃথিবীর মানুষ বেঁচে যাবে। এখন সিদ্ধান্ত তোমার। ক্যাপ্টেন ক্যানাডো তখন বুঝতে পারে তাদের কাছে সবচাইতে মূল্যবান হলো তাদের মিশন, আর তার একটি জীবনের বিনিময়ে যদি পুরো পৃথিবী বেঁচে যায় তাহলে সে মৃত্যুর জন্য প্রস্তুত আছে। ক্যানাডো তখন মেইসকে তাদের স্পেসশিপটিকে অরিজিনাল মিশনের দিকে নিয়ে যেতে বলে। মেইসও তখন সেটাই করে। ফলে দেখতে দেখতে ক্যানাডো সূর্যের জ্বলন্ত অগ্নিশিখার মধ্যে হারিয়ে যায়, অর্থাৎ সেখানেই ক্যানাডোর মৃত্যু হয়। এতে সকলেই অনেক কষ্ট পেলেও তাদের হাতে আর কোনো উপায় ছিল না। মৃত্যুর আগে ক্যানাডো স্পেসশিপের প্রোটেকশন শিল্ডটিকে ঠিক করে দিয়েছে। তবে এখনও কিন্তু তাদের সমস্যা শেষ হয়ে যায়নি। তাদের কাছে এখন খুব অল্প পরিমাণে অক্সিজেন ছিল, এমনকি তাদের কাছে পর্যাপ্ত পরিমাণ খাবারও ছিল না, কারণ তাদের সম্পূর্ণ অক্সিজেন গার্ডেন ডিস্ট্রয় হয়ে গিয়েছে। তাই তারা এখানে খুব বেশি দিন সার্ভাইভ করতে পারবে না। ফলে তারা সকলেই অনেক দুশ্চিন্তায় পড়ে যায়। এদিকে নেভিগেটর ট্রে এসব কিছুর জন্য তার নিজেকেই দোষী মনে করছিল, কারণ সে যদি সেদিন সূর্যের আলো এবং তাপমাত্রাকে ক্যালকুলেট করতে ভুলে না যেত তাহলে এইসব কিছুই হতো না। তাই ট্রে নিজেকে ক্ষমা করতে পারছিল না, যার ফলে সে কয়েকবার আত্মহত্যা করারও চেষ্টা করে। তাই সেদিন সবাই মিলে তাকে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দেয়। এরপর তারা সবাই সিদ্ধান্ত নেয় আবারও তারা ইকারেস 1-এর দিকে যাবে, কারণ সেখানে হয়তো তারা খাবার এবং অক্সিজেন পেতে পারে। সেখানে যদি তারা না যায় তাহলে তারা অক্সিজেনের অভাবেই মারা যাবে। তবে এবার আর কোনো ভুল করা যাবে না। তাই ট্রে এবার সূর্যের আলো এবং তাপমাত্রাকে খুব ভালোভাবে ক্যালকুলেট করে। এরপর সবাই মিলে তাদের স্পেসশিপটিকে একটি সুরক্ষিত জায়গার মধ্য দিয়ে ইকারেস 1-এর কাছে নিয়ে যায়। তারা তাদের স্পেসশিপটিকে ইকারেস 1-এর সঙ্গে কানেক্ট করে ফেলে। এরপর মেইস, হার্ভি, ক্যাপা এবং সার্লি ইকারেস 1 স্পেসশিপে প্রবেশ করে। সেখানে অনেক অন্ধকার ছিল, এমনকি ধুলোবালি দিয়ে চারিদিক ভর্তি হয়ে গিয়েছে। তারা ধীরে ধীরে স্পেসশিপটির ভেতরে প্রবেশ করে। হার্ভি এখানে দেখতে পায় এখানকার অক্সিজেন গার্ডেন এখনও সুরক্ষিত আছে। সে তখন ক্যাসি এবং বাকি সবাইকে কথা জানায়। এতে তারা সকলেই অনেক খুশি হয়ে যায়। এদিকে ডক্টর সার্লি একটি আলাদা রুমে আসে, আর সেখানে সে 3জন বিজ্ঞানীকে দেখতে পায় যারা কিনা 7 বছর আগেই মারা গিয়েছে। তাদেরকে দেখেই বোঝা যাচ্ছিল সূর্যের প্রচণ্ড তাপে তারা পুড়ে মারা গিয়েছে। হয়তো তাদের প্রোটেকশন শিল্ডটি ডিস্ট্রয় হয়ে গিয়েছিল। তারা 4জনই ইকারেস 1-কে ঘুরে ঘুরে দেখছিল, কিন্তু হঠাৎ করেই সেখানে একটি বিস্ফোরণ ঘটে। এতে তাদের স্পেসশিপটি ইকারেস 1 থেকে ডিসকানেক্ট হয়ে দূরে সরে যাচ্ছিল। এতে তারা সকলেই অনেক আতঙ্কিত হয়ে পড়ে। ক্যাসি তখন তাদের 4জনকে যত তাড়াতাড়ি সম্ভব তাদের স্পেসশিপটিতে ফিরে আসতে বলে, কিন্তু ততক্ষণই স্পেসশিপটি অনেক দূরে চলে যায়। এখন ইকারেস 1 থেকে তাদের স্পেসশিপে পৌঁছাতে স্পেস স্যুটের প্রয়োজন, কারণ স্পেস স্যুট ছাড়া বাইরে বের হলে তারা সবাই মহাশূন্যে ভেসে যাবে। এদিকে ইকারেস 1-এ মাত্র একটাই স্পেস স্যুট ছিল। তখন তারা সবাই সিদ্ধান্ত নেয় তারা এই স্পেস স্যুটটি ক্যাপাকে দেবে, কারণ বোমের ব্যাপারে ক্যাপাই সবচেয়ে ভালো জানে এবং তাদের মধ্যে সবচেয়ে সাহসী হলো ক্যাপা। তাই তাদের সকলেরই বিশ্বাস ছিল তারা মারা গেলেও যেন ক্যাপা বেঁচে থাকে, কারণ ক্যাপাই পারবে সূর্যের মধ্যে নিউক্লিয়ার বোম ব্লাস্ট করতে। তাই তারা ক্যাপাকে স্পেস স্যুটটি পরতে দেয়। এদিকে মেইস এবং হার্ভি সেখানে কিছু ফয়েল পেপার খুঁজে পায়। তখন তারা নিজেদেরকে সেই ফয়েল পেপারে পেঁচিয়ে নেয়, যেটা কিছুটা হলেও স্পেস স্যুটের মতোই কাজ করবে। কিন্তু ডক্টর সার্লি সেখানেই থেকে যায়, কারণ হার্ভি এবং মেইসকে এখান থেকে বের হওয়ার জন্য নিচ থেকে কারো সাপোর্টের প্রয়োজন। তাই সার্লি এই দায়িত্বটি পালন করতে চায়। এরপর মেইস এবং হার্লি ক্যাপাকে শক্ত করে ধরে, আর সার্লি পেছন থেকে তাদের 3জনকে উপরে ঠেলে দেয়। এরপর তারা তাদের স্পেসশিপের দিকে এগিয়ে যেতে থাকে। মেইস এবং ক্যাপা কোনোমতে তাদের স্পেসশিপে পৌঁছে গেলেও ক্যাপার কাছ থেকে হার্ভির হাত ছুটে গিয়েছিল। তাই সে মহাশূন্যে ভেসে যায়, আর অতিরিক্ত ঠান্ডায় সে অল্প সময়ের মধ্যেই মারা যায়। এদিকে ডক্টর সার্লি ইকারেস 1-এর অবজারভেশন রুমে বসেছিল, আর যখনই ইকারেস 2-এর প্রোটেকশন শিল্ড সেখান থেকে সরে যায়
ঠিক তখনই সেখানে সূর্যের প্রচণ্ড তাপ প্রবেশ করতে থাকে। অতিরিক্ত আলো এবং তাপমাত্রার কারণেই সেখানেই সার্লির মৃত্যু ঘটে। এখন শুধুমাত্র টানা 5 জন বেঁচে আছে: ক্যাপা, মেইস, কোরাজন, ক্যাসি এবং ট্রে। কিন্তু কোরাজন এখানে তাদেরকে জানায় তাদের স্পেসশিপটিতে মাত্র 4 জন মানুষের বেঁচে থাকার মতো অক্সিজেন রয়েছে, সেটাও আবার খুব বেশি সময় থাকবে না। কিন্তু তাদেরকে তো সূর্যের কাছে পৌঁছাতে হবে, আর সেখানে পৌঁছাতে হলে তাদের মধ্যে একজনকে মরতে হবে। এরপর তারা 4 জন এক হয়ে যায় আর তারা ট্রিকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়, কারণ ট্রের ভুলের কারণেই তাদের স্পেসশিপের অক্সিজেন গার্ডেনটি নষ্ট হয়ে গিয়েছে। তারা তখন ট্রেকে মারতে যায়, কিন্তু তারা দেখতে পায় ট্রে অলরেডি আত্মহত্যা করে মারা গিয়েছে। এদিকে তাদের স্পেসশিপটি সূর্যের অনেক কাছে চলে আসে। ক্যাপা তখন বুঝতে পারে তার প্রস্তুতি নেওয়ার সময় হয়ে গিয়েছে, কারণ খুব অল্প সময়ের মধ্যে তাকে সূর্যের ভেতরে নিউক্লিয়ার বোম ব্লাস্ট করতে হবে। তাই সে নিউক্লিয়ার বোমের রুমে বসে বিভিন্ন বিষয় সম্পর্কে ক্যালকুলেট করছিল, যাতে করে সে তার কাজে সফল হতে পারে। এদিকে তাদের স্পেসশিপ থেকে অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছিল, ফলে এক এক করে তারা সবাই অক্সিজেনের অভাবে মারা যায়। কিন্তু ক্যাপা এখনও জীবিত ছিল, কারণ সে যে রুমটির মধ্যে রয়েছে সেটা তুলনামূলকভাবে অনেক বড়, ফলে সেখানে বেশি পরিমাণে অক্সিজেন ছিল। তবে সূর্যের একদম কাছে পৌঁছতে পৌঁছতে এই অক্সিজেন থাকবে কিনা তাতে সন্দেহ রয়েছে। কিন্তু দেখতে দেখতে স্পেসশিপটি সূর্যের একদম কাছে চলে আসে, আর ক্যাপাও তার বোম নিয়ে প্রস্তুত হয়ে যায়। সে যেভাবেই হোক পৃথিবীকে বাঁচাবেই। এরপর সে সূর্যের সারফেসের সামনে দৌড়ে চলে আসে, আর কোনো মতে সে বোমটিকে সূর্যের মধ্যে দিয়ে দেয়। ফলে সূর্যের তাপমাত্রার সংস্পর্শে এসে সঙ্গে সঙ্গে বোমটি ব্লাস্ট হয়ে যায়। ফলে সূর্যের আলো এবং তাপমাত্রা চারিদিকে বিক্ষিপ্ত হতে থাকে। ক্যাপা এখানে শেষবারের মতো সূর্যকে দেখে নেয়, আর সে সূর্যের উত্তপ্ত লাভার মধ্যে হারিয়ে যায়। কিন্তু ক্যাপার কাছে কোনো কিছু অনুভব হচ্ছিল না, বরং সে মনে মনে অনেক আনন্দ পাচ্ছিল, কারণ তার জীবন চলে গেলেও তো পৃথিবীর মানুষেরা বেঁচে যাবে। সে তো এটাই চেয়েছিল। এই কথাগুলো চিন্তা করেই সে তার মনে প্রশান্তি পাচ্ছিল। সেখানেই ক্যাপার মৃত্যু ঘটে, কিন্তু ক্যাপা এই দুঃসাহসিক অভিযানকে সফল করেছে। পরের দৃশ্যে আমরা পৃথিবীকে দেখতে পাই, যেখানে ক্যাপার বোন লিলি ক্যাপার পাঠানো শেষ বার্তাটি দেখছিল। লিলি এখনও তার একমাত্র ভাইয়ের কোনো খবর পায়নি। সে এটাও জানে না তার ভাই এবং তার সঙ্গীরা এই দুঃসাহসিক অভিযানে সফল হয়েছে কিনা। ঠিক এমন সময় আকাশে বহু বছর পর সূর্য উঁকি দেয়, আর সূর্যের সোনালি রোদ মৃদুভাবে চারিদিকে ছড়িয়ে পড়ে। লিলি এতেই বুঝে যায় তার ভাই এবং তার সঙ্গীরা তাদের দুঃসাহসিক এই অভিযানে সফল হয়েছে। তারা তাদের জীবনকে বাজি রেখে পৃথিবীকে দিয়েছে এক নতুন জীবন, আর মানুষের মনে জাগিয়েছে বেঁচে থাকার এক নতুন উদ্দীপনা। এই 8 জন নভোচারী প্রমাণ করেছে মানুষের ইচ্ছা থাকলে সবকিছুই সম্ভব। ঠিক এরকমই আরও এক মারধাঙ্গা মুভি আসছে। যারা এখনও সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।